इस बार চুপি চুপি 200 পার। কথাটা খুব আস্তে বললাম, তার কারণ কি জানেন? গতবার মানে 2021 সালে সেই যে বলা হয়েছিল যে ইসবার 200 পার, কথাটা এমনভাবে প্রচার হয়ে গেল যে শাসক দলের ভয় পেয়ে গেল। এবং তাদের তো বিভিন্ন কায়দা কানুন রয়েছে, তাদের তো আইপ্যাক রয়েছে, ফলে বিভিন্নভাবে নানা রকম চেষ্টায় তারা আবার ক্ষমতায় এলো। এবং সমস্ত এক্সিট পোলের যে রিপোর্ট ছিল, সমস্ত রিপোর্ট ভুল প্রমাণিত হলো। তাই কথাটা এবার খুব আস্তে বললাম। কিন্তু জানেন কি, শাসক দল কিন্তু এখনো হার ছাড়েনি। তারা কিন্তু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হাইকোর্টে গেছিল, তারপরে আবার তারা সুপ্রিম কোর্টে গেছিল। তারা গিয়ে বলছে যে কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী রাখা যাবে না, তাদের কর্মচারী রাখতে হবে। রাজ্য সরকারের যে সমস্ত পাঁচাটা কর্মচারী আছে, যাদের দিয়ে এই কাউন্টিংটা উলট পালট করে দেওয়া যাবে, তাদের রাখতে বলেছিল। তা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল, সুপ্রিম কোর্টে আজকে একেবারে আচ্ছা করে থাপ্পড় খেয়েছে। তো কিন্তু এরা কিন্তু হাল ছাড়বে না, এরা কিন্তু চেষ্টা চালিয়েই যাবে, কিন্তু চেষ্টা তাদের এবার সফল হবে না। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন প্রয়োজন, এবং ভালো লাগলে শেয়ারও করবেন, তাহলে আমার এই বক্তব্য অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তা ভিডিওটি লাইক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জানেন, এবার তো অনেক সংস্থা এক্সিট পোল করেছে, 8টা-9টা সংস্থা, কিন্তু একটা সংস্থা এক্সিট পোল করেনি। কেন করেনি? তারা কিন্তু এই যে 5টা রাজ্যে হয়েছে পশ্চিমবঙ্গ সহ, বাকি 4টে রাজ্যে কিন্তু তারা এক্সিট পোল করেছে। তামিলনাড়ু করেছে, কেরল করেছে, আসাম করেছে, তারপরে পন্ডিচেরি করেছে, সব জায়গা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে তারা করেনি। সবাই করলো, কিছু তারা করলো না কেন বলুন তো? নামী সংস্থা, তাদের এক্সিট পোল সবসময় ঠিক হয়, কিন্তু এবার তারা আর করেনি। কেন করেনি সেটা জানলে অবাক হবেন। কারণ তারা বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতবার তারা এক্সিট পোল করেছে, মানে এই 14র পর, এই তৃণমূল সরকার আসার পর যতবার এক্সিট পোল করেছে, ততবারই তাদের এক্সিট পোল ভুল প্রমাণ হয়েছে। মানে তারা এক্সিট পোলে যে সংখ্যা দেখায়, গণনার পর সেই সংখ্যাটা পাল্টে যায়। কিভাবে পাল্টে যায়, মানুষের জনমত কিভাবে পাল্টে যায়, সেটা আশ্চর্যের ব্যাপার। তাই তারা এবার পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেনি। এর থেকে একটা কথা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে গণনার সময় পশ্চিমবঙ্গের ফলাফল ওলট পালট করে দেওয়া হয়, এবং এটা করা যায়। অন্য রাজ্যে এটা হয় না, সেখানকার সরকারি কর্মচারীরা এরকম করে না, এবং যে রাজনৈতিক দল আছে তারাও এই রকম করে না। আসলে আমাদের এই রাজ্যটা একেবারে নৈতিকতার চরম অধঃপতনে চলে গেছে। কারণ এইখানে যারা সরকারে আছে, তারা সরকারের থেকে পুরোটাই একটা ব্যবসা করে যাচ্ছে, সব ক্ষেত্রে কামানোর রাস্তা তারা করে নিয়েছে। তাই তাদের লক্ষ্য থাকে যে কোনো প্রকারে এই কাউন্টিংয়ের সময় গন্ডগোল করে ভোটে জেতা। এবার এক্সিট পোলে দেখানো হয়েছে যে বিজেপি এগিয়ে আছে, অন্তত 6টা এক্সিট পোলে, 2টোতে মাত্র দেখানো হয়েছে তৃণমূল এগিয়ে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন এটা কাউন্টিংয়ে গিয়ে ওরা শেষ পর্যন্ত গন্ডগোলটা পাকাতে চাইছে। যার জন্যে ওরা যেটা করছে সেটা হচ্ছে, এই যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাউন্টিংয়ের রাখার জন্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরোধিতা করছে। তার বিরোধিতা কি আছে? নির্বাচন কমিশন ঠিক করেছে যে এবার একজন কাউন্টিং সুপারভাইজার থাকবে, এবং
একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবে, এছাড়া থাকছে কাউন্টিং অফিসার এবং থাকছে হলো মাইক্রো অবজারভার। কিন্তু তৃণমূলের চূড়ান্ত আপত্তি, কারণ এতজন যদি অফিসার থাকে তাহলে তো কারচুপিটা করা যাবে না। কারণ একজনকে যদি ম্যানেজ করা যায়, বাকি তিনজনকে তো করা যাবে না, চারজনকে কি করে ম্যানেজ করবে? তারপর আবার বিরোধী দলের বা বিজেপির যে কাউন্টিং এজেন্ট রয়েছে তাকে ম্যানেজ করতে হবে। এই ম্যানেজ করাটা খুব কঠিন। তাই তারা হাইকোর্টে প্রথমে গেছিল। হাইকোর্টে গিয়ে বলেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে এর মধ্যে কোনো তো অনৈতিক কিছু দেখি না, এরা নিজের নির্বাচন কমিশন আইন মেনেই কাজ করেছে। কিন্তু সেইখানে ধাক্কা খেয়েও এবার তৃণমূল কংগ্রেস চলে গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তারা জরুরি শুনানির আবেদন জানিয়েছিল। আজকে সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়েছে। সুপ্রিম কোর্টেও তারা এই একই জিনিস বলেছে যে এই আমরা এটা মানতে পারছি না, শুধু কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিচ্ছে, তারা রাজ্য সরকারের কর্মচারী কেন নিচ্ছে না? সুপ্রিম কোর্ট বলছে যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিচ্ছে তাতে আপত্তির তো কোনো কারণ দেখি না। মানে সুপ্রিম কোর্ট তো বলতে পারে না যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী চাইছেন কেন, যাতে ম্যানিপুলেট করা যায়। সুপ্রিম কোর্ট সেভাবে বলে না। সুপ্রিম কোর্ট বলছে আপনারা এটা আপত্তি করছেন কেন, কারণ নির্বাচন কমিশনের নিয়মেই তো রয়েছে তারা রাজ্য সরকারের কর্মচারীও নিতে পারে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীও নিতে পারে, তাহলে তো কোনো অসুবিধা নেই। তখন তারা মরিয়া হয়ে চেষ্টা করে যে না, তাহলে রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী মিলিয়ে মিশিয়ে নেওয়া হোক, মানে দুটোকে মিলিয়ে মিশিয়ে একটা র্যান্ডাম সেখান থেকে তোলা হোক। তখন বিচারপতিরা বলেন আপনারা কেন এই বিভাজনটা করছেন? এই বিভাজন করাটা তো ভুল হচ্ছে, কারণ দুজনেই সরকারি কর্মচারী, একজন কেন্দ্রীয় সরকারের, একজন রাজ্য সরকারের। তো নির্বাচন কমিশন যদি মনে করে যে সে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়ে কাজ করবে, তাতে তো আপত্তির কিছু দেখছি না। ফলে তাদের এই যে পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সরিয়ে দেওয়া, সেটা কিন্তু আর সফল হয়নি। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচন কমিশন 13ই এপ্রিল যে নোটিশ জারি করেছিল সেই নোটিশের ভিত্তিতেই তারা কাজ করবে। ফলে কি হলো, এই যে কাউন্টিংয়ের ব্যাপারটা না, যেখানে অনেকটা আমরা ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম যে কাউন্টিংয়ে গণ্ডগোল করবে এবং তৃণমূলও সেটা চেষ্টা করছিল, এবং কাউন্টিংয়ে যে গণ্ডগোল করা যায় তৃণমূলের এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়া দেখে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কাউন্টিংয়ে গণ্ডগোল করা যায়, তার জন্য তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে এবং রাজ্য সরকারের কর্মচারীদের নিতে বলছে। কারণ রাজ্য সরকারের কর্মচারীদের নিলে সেখানে তাদের ম্যানেজ করে ভোটের ফল উলটপালট করে দেওয়া যায়। আমাদের পিসিমণি তিনি কি বলেছিলেন? তিনি তার কাউন্টিং এজেন্টদের বলেছেন না যে গণনার সময় সতর্ক থাকতে হবে। ওরা কি করে যে তৃণমূল যদি বেশি পায় সেটা বিজেপিকে দিয়ে দেবে আর বিজেপির কমটা তৃণমূলকে দিয়ে দেবে। আর আপনাদের কিন্তু এই কথাটা আমি অনেক দিন ধরেই বলছি। তার মানে পিসিমণি বলছেন এটা করা যায়। উনি কি করে জানলেন? তার এতদিন তো ওনারাই ক্ষমতায় এসছেন। সেই 11 সালের পর যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে তো তৃণমূলই ক্ষমতায় এসছে। তাহলে তৃণমূল এই প্রসেসটা জানলো কি করে? তার মানে তৃণমূল এইটা করে এবং পিসিমণি সেটা জানেন, এবং কাউন্টিং যে অফিসাররা থাকে তাদের ম্যানেজ করা হয়, বিরোধী দলের এজেন্টদের ম্যানেজ করে এটা করা হয়। তাই পিসিমণি এবার সেটা করতে পারবেন না বলে তার কাউন্টিং এজেন্টদের বলে দিচ্ছেন ভালো করে নজর রাখতে হবে। আর তারা শেষ মুহূর্তে চেষ্টা করেছিল যে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারী বাদ দিয়ে রাজ্য সরকারের নেওয়া যায়, বা নিদেন পক্ষে রাজ্য সরকারের আর কেন্দ্রীয় সরকারের কর্মচারী মিলিয়ে মিশিয়ে নেওয়া যায়, কিন্তু নেওয়া যায়নি। ফলে এইবার তারা এই গণনায় কারচুপি মনে হয় করতে পারবে না, কারণ তার উপর থাকছে
ক্যামেরার নজরদারি। বিজেপি এজেন্টরা থাকছে, বিরোধী দলের বাকি এজেন্টরাও থাকছে, এবং এই নজরদারি দিয়ে তারপরে ওখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। গেট দিয়ে ঢুকতে গেলে একবার চেকিং, ভেতরে আরেকবার চেকিং, এবং কাউন্টিং সেন্টারের একেবারে ঢুকতে সেখানেও চেকিংয়ের ব্যবস্থা থাকবে, কোনো মোবাইল নেওয়া যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার মনে হচ্ছে সত্যি সত্যি রেজাল্টটা এবার প্রকাশ হবে। রেজাল্টটা যেটা বললাম না, ইসবার ওটা হয়ে যেতে পারে। কারণ মানুষ যেভাবে ভোট দিয়েছে, মানুষ যেভাবে ব্যাপক হারে ভোট দিয়েছে, তাতে কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে ইসবার ওই কেন বলুন তো এত কিছু হয়েছে। আরও কাটা বলে দিই, সেটা হচ্ছে তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বের, এইগুলো আগে বলিনি আপনাদের, এগুলো আমি জানতাম। সেটা হচ্ছে তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব কি, দলটাই তো করে কমে খাওয়ার, এই যে এত লড়াই, এত মারামারি কেন? এর মূল কারণ হচ্ছে যে তোলাবাজি, করে কমে খাওয়ার, কাটমানি। সেটা যারা ক্ষমতায় এই টানা দীর্ঘদিন ধরে রয়েছে তারাই একচেটিয়াটা খেয়ে যাচ্ছে, আর বাকিরা শুধু তাদের দিকে তাকিয়ে দেখছে। এইবার তারা কিন্তু আর ছেড়ে দেবে না। তাই ওই ক্ষমতাসীন যে নেতাগুলো রয়েছে, লোকাল নেতা, তাদের হারানোর জন্যে এইবার বিরোধী মানে তার উল্টো গ্রুপের যে নেতারা আছে তারা কিন্তু এবার বিজেপির পক্ষে ভোট করেছে, তারা এবার বিজেপিকে ভোট দিয়েছে, এটা পরিষ্কার। সেটা এই মেশিন খোলার পরে আপনারা দেখতে পাবেন। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে মস্তান বাহিনী। মস্তান বাহিনীও কিন্তু এবার তৃণমূলকে হারিয়ে দিয়েছে, কারণ এই মস্তান বাহিনী শাসক দলের হয়ে কাজ করে। কিন্তু আপনাদের আমি আগে বলেছি, পরিবর্তনের ব্যাপারটাই মস্তান বাহিনী বুঝতে পারে। তো মস্তান বাহিনী বুঝে গেছে এই সরকার আসবে না, তাই মস্তান বাহিনী কিন্তু মাঠে নামেনি। শুধু নির্বাচন কমিশনের কড়াকড়ি বা অমিত শাহ নরেন্দ্র মোদির ধমকেই নয়, তারাও ভয় পেয়ে গেছে। তারা তলায় তলায় বিজেপির স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে যে আমরা কিন্তু তোমাদের সাথেই আছি। ফলে তারা এবার মাঠে নামেনি। আর একটা জিনিস ফ্যাক্টর কাজ করেছে, সিপিএমের যারা এবার প্রচার করেছে, ইয়াং জেনারেশন দলের হয়ে প্রচার করেছে, কিন্তু তাদের ভোটটা সিপিএমকে দেয়নি। তারা বলেছে যে আগে তো নিজের প্রাণ বাঁচাই, তারপরে আমার দল বাঁচাবো। আগে তার মানে কি, তারা বিজেপির পক্ষেই ভোট করেছে। আমার পরিচিত একজন আছে যিনি সিপিএমের কাউন্সিলরের ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূলের এত অত্যাচার হয়েছিল তার উপরে যে শেষ পর্যন্ত সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপিতে সে অ্যাক্টিভ কর্মী নয়, কিন্তু নাম লিখিয়ে রেখেছে বিজেপিতে। এই যে অবস্থা, সেই জায়গাতে দাঁড়িয়ে এইবার তৃণমূলের কিন্তু ফেরার কোনো গল্পই নেই। কিন্তু বিজেপি কত পাবে কি মনে হচ্ছে? দলের এক শ্রেণীর কর্মীরা, নেতারা বিরোধিতা করেছে, তারপরে মস্তান বাহিনী নেই, তারপরে সিপিএমের একটা অংশ তারাও বিজেপিকে ভোট দিয়েছে। আর ভোটের দিনের দুটো ঘটনার কথা বলি। একটা ঘটনা হচ্ছে, আমার পরিচিত একজন ভোট দিতে যাচ্ছেন, অটোতে করে যাচ্ছেন। তো অটো চালক কি বলছে জানেন তাকে? মানে অবাক হয়ে যাবেন, যেটা মনে হচ্ছে যেন বিজেপির লোকজন বলছে মাসিমা আপনি ভোট দিতে যাচ্ছেন তো? ভোটটা কিন্তু এবার বিজেপিকেই দেবেন। হয়তো ওই অটোটা তৃণমূলেরই অটো, তৃণমূলেরই ইউনিয়ন করে, বা তৃণমূলই হয়তো অটোটাকে ভাড়া করেছে, কিন্তু সেই অটো চালক বলছেন যে মাসিমা ভোটটা কিন্তু আপনি বিজেপিকেই দেবেন। তো এইভাবে প্রচার হয়েছে। চায়ের দোকানে ভোটের দিন গল্প হচ্ছে, মানে ভোট কেন্দ্র থেকে যথেষ্টই দূরে, সেখানে যে ভোটটা কিন্তু এবার বিজেপিকেই দেওয়া উচিত। ফলে এই যে আলোচনাগুলো হয়েছে, মানুষের ভেতরে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। আমি তো ইউটিউব করি, বিকেলবেলা আমি একটু
একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমাকে যারা চেনে এরকম বেশ কিছু মহিলা যারা কথা বলে না সাধারণত তেমন, তারা হঠাৎ আমাকে ডাকছে, ডেকে আমাকে জিজ্ঞেস করছে, ভোট তখন শেষ হয়ে গেছে, শেষের পরেও তারা জিজ্ঞেস করছে আপনার ভোট হয়ে গেছে, ভোট দিয়েছেন? আমি তো বুঝতে পারছি ব্যাপারটা কি, তারা মিটিমিটি হাসছে। তার মানে তারা দেখছে যে আমার যে এই ভিডিও কাদের পক্ষে যায়, কেমন ভিডিও করি সেটা তারা জানে, সেইটা জেনে তারা আমার সঙ্গে একটু ভালো সম্পর্ক করছে, ভালো কথাবার্তা বলছে। এটার ইঙ্গিত মানে কি? এটার ইঙ্গিত যে তারাও এবার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। তো ব্যাপক হারে এবার ভোট পড়েছে। আমি সেই ভোটের 7 দিন আগে বলেছিলাম যে এবার একটা সুনামি আসছে, হঠাৎ সব থমকে গেছে, কোনো কথাবার্তা নেই, তাহলে কি ঝড় আসছে? এখন বোঝা যাচ্ছে ঝড়টা কিন্তু খুব বড় ঝড়। ওই আজকের চাণক্য যে রিপোর্টটা দিয়েছে 192, আর তৃণমূল 100, আর অন্যরা পাবে হচ্ছে 2টো। চাণক্যর রিপোর্ট কিন্তু খুব একটা মানে খারাপ হয় না, বরাবরই তার যে এই এক্সিট পোলের রিপোর্ট সেটা কাছাকাছি যায়। তো ফলে এবার কাছাকাছি নয়, আমার মনে হচ্ছে চাণক্যের সেই 192কে ছাপিয়ে যাবে। ইসবার আমার প্রতিবেদন কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।